আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ডিজাইন অফ ফ্লোর বিম। তো ফ্লোর বিম বলতে আমাদের রেগুলার ইন্টিগ্রেটেড কানেক্টেড যে বিম সিস্টেম আছে সেটা ডিজাইনের ক্ষেত্রে বলবো। তো আমরা যে পার্টিকুলার রেসিডেন্সিয়াল বিল্ডিং এর এই পর্যন্ত কাজ করে এসেছি সেটা রেসপেক্টে যদি বলি, এই জায়গাটা হলো আমাদের সিঁড়ি স্টেয়ারের জন্য আছে। আর আমাদের এই যে কলাম লেআউটটা অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ার হিসাবে দেখা যায় আর্কিটেক্ট যখন আমাদেরকে দিবে প্ল্যান দেওয়ার পরে আমরা এই জায়গাগুলো আসলে মেনটেন করার চেষ্টা করবো যে এই যে কলামের সেটআপটা যেন এমন ভাবে হয়, কলাম টু কলাম যেন আমি খুব সুন্দরভাবে একটা বিম দ্বারা কানেক্টিভিটি দিতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ বিম গুলো যেন কন্টিনিউয়াস করা যায় যতটা সম্ভব। প্র্যাকটিক্যালি একেবারে 100% তো সম্ভব করা যায় না, কিন্তু যতটা সম্ভব কন্টিনিউয়াস করতে হয়। এটা কনস্ট্রাকশনের জন্য তো ইজি, প্লাস স্ট্রাকচারাল স্ট্যাবিলিটির জন্য প্রয়োজন। লাইক হলো এই যে কলাম, আরেকটা কলামের লোকেশন যেন এখানেই থাকে, যাতে এরকম একটা বিম আমরা এরকম একটা কন্টিনিউয়াস বিম ডেভেলপ করতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ এই ডিরেকশন সে একই হবে। সো এই যে কলাম বিমের যে একটা গ্রিড সিস্টেম, এই সিস্টেমটা যেন আমরা ইজিলি ডেভেলপ করতে পারি। তো তোমাদের ম্যানুয়ালে একটা বিম সলভ করা আছে। তো একটা বিম সলভ করতে পারলে, আমরা যদি বুঝে সলভ করতে পারি, ইনশাল্লাহ আমরা বাকিগুলো পারবো। তো তোমাদের ম্যানুয়ালে এই যে এই বিমটাকে সলভ করা আছে, এই যে এই বিমটা, তো এই বিমটা হলো তোমাদের এই যে এখানে গ্রিডটা তোমার কেটে গেছে, এটা হলো 3 নম্বর গ্রিড। ওকে, এখানে 3 নম্বর গ্রিড। তাহলে এই বিমের আমাদের অবস্থানটা কোথায়? এই এ নম্বর গ্রিড, সি নম্বর গ্রিড, আর ই নম্বর। তার মানে আর এখানে যেহেতু আমাদের একটা কলাম আছে, এখানে একটা কলাম যেহেতু আছে, তার মানে এখানে টোটাল দুটো বিমের হিসাব হবে, এ থেকে সি পর্যন্ত আর সি থেকে ই পর্যন্ত, আর তার অবস্থানটা হবে 3 নম্বর গ্রিডের উপরে। আচ্ছা, তাহলে এই এ থেকে সি, সি থেকে ই। এখন অ্যাজ পার দ্য ম্যানুয়াল, তোমাদের হয়তো বা যেহেতু ভ্যালুগুলো চেঞ্জ করে দিয়েছিলাম, তোমাদের ডিফারেন্ট হবে। অ্যাজ পার ম্যানুয়াল যেহেতু আমার এই যে ডাইমেনশন এবং এই ডাইমেনশনের ভিতরে মাত্র 5-6 ইঞ্চির গ্যাপ আছে, সুতরাং আমরা এটাকে সিমেট্রিক্যাল ধরে নিব। সিমেট্রিক্যাল ধরে নিব। তো সিমেট্রিক্যাল ধরে নেওয়ার কারণে, এবং আমাদের যখন ল্যাটারাল লোডটার ব্যাপারে আমি একটু কথা বলবো পরে, আর ল্যাটারাল লোডও যদি এখানে কনসিডার করতাম আমরা, যদিও গ্র্যাভিটি লোডের জন্য করবো এখানে দেখা যাবে, কিন্তু ল্যাটারাল লোড এখানে কনসিডার করলেও দেখা যাবে যে আমাদের এই ওয়াই এক্সিস এর অ্যাবাউটে, এটাকে যদি আমি ওয়াই এক্সিস বলি, এই ওয়াই এক্সিস এর অ্যাবাউটে আমার স্ট্রাকচারটা সিমেট্রিক্যাল। তো যেহেতু হ্যাঁ, লেন্থও লাস্ট সিমেট্রিক্যাল। কয়েকটা কথা। আচ্ছা, তো আমরা এইখানে কাজটা প্রসিড করি। এখানে এই ডিজাইনটা করতে গেলে তোমাদের যে স্ল্যাব ডিজাইন করছো, স্ল্যাব ডিজাইনের ইনফরমেশন গুলো লাগবে। তো স্ল্যাব ডিজাইনের ইনফরমেশন বলতে, এই যে এখানে স্ল্যাব ডিজাইন করার সময় তো একটা তো টোটাল ডাব্লু তোমরা দিয়ে ডিজাইন করছো, মানে স্ল্যাবের সময় যে ডাব্লুটা নিয়েছিলাম সেই ডাব্লুটা এখানে লাগবে। তো প্রত্যেকে যার যার ল্যাব রিপোর্ট যখন কমপ্লিট করবে এই বিমের জন্য, তার নিজস্ব যে ডাব্লুটা দিয়ে সে স্ল্যাব ডিজাইন করছিল সেই ডাব্লুটা সে ব্যবহার করবে এখানে। ওকে। আচ্ছা, আর এখানে একটা জিনিস, এটা আসলে আগের ম্যানুয়াল এবং পরের ম্যানুয়ালটা কারেকশন, এটা একটু কারেকশন করে নাও। এটা সি হবে, আর এইটা 3 হবে। ওকে, এই জায়গাটা একটু কারেকশন করে নাও। যে আমরা যে বিমটা অ্যাকচুয়ালি ডিজাইন করতে চাচ্ছি সেই বিমটা আসলে এই এ থেকে সি এর মাঝে 3 নম্বর গ্রিডের উপরে। এই জায়গাটা একটু কারেকশন করে নাও। আচ্ছা, এবার আমি যদি এই যে এই বিমটাই দেখো, বিমটার নাম কি? B14। ওকে, আমরা একটা নাম দিয়েছি র্যান্ডম। তাহলে এই B14 বিমটাকে যদি ডিজাইন করতে চাই, তাহলে এটার উপরে কি পরিমাণ লোড আছে সে লোডটা আমাদেরকে হিসাব করতে হবে। তো লোড যখন আমরা হিসাব করতে যাই, আমরা শিখে আসছি 3-2 থেকে, যে ট্রাপিজয়েডাল বা ট্রায়াঙ্গুলার স্টাইলে স্ল্যাবের লোডটাকে কি করতে হয়, কনভার্ট করে নিতে হয়। তো এখানে যেহেতু আমাদের একটা লং লেন্থ, লং লেন্থ হওয়ার কারণে জিনিসটাকে ট্রাপিজিয়াম আকারে, আর শর্ট হলে কি করতে হতো, ট্রায়াঙ্গেল করতে হতো, এটা আমরা সবাই জানি। তো এখানে ট্রাপিজিয়াম করতে গেলে এই যে একটা ট্রাপিজিয়াম T8 আর T11, তাহলে এই বিমটার উপরে যখন আমাদের ডাব্লু, তোমাদের একদম প্রথম ক্লাসে আমি বলেছিলাম যে যখন আমরা একটা জিনিস ডিজাইন করতে চাই আমাদের কি লাগে, একটা ডাব্লু লাগে,
একটা এল লাগে আর একটা আমাদের কোফিশিয়েন্ট লাগে। ওকে, তাহলে আমাকে এই বিমটা ডিজাইন করতে গেলে যে ডাব্লিউটা প্রয়োজন হবে সেই ডাব্লিউটা বের করতে হবে। তাহলে ডাব্লিউটা কোথা থেকে আসবে? স্ল্যাব থেকে আসবে প্রথম ডাব্লিউটা। তাহলে স্ল্যাবের এখানে দুটো ট্রাপিজিয়াম আছে দেখছি T8 T11, তাহলে এই ট্রাপিজিয়ামের এরিয়াটা যদি বের করতে পারি, আর স্ল্যাবের উপরে লোড তো অলরেডি স্ল্যাব ডিজাইন করার সময় চলেই আসছে, এটা দ্বারা মাল্টিপ্লাই করে এই বিমের লেন্থ দ্বারা ভাগ করে দিলে কি হবে? একটা ডিস্ট্রিবিউটেড লোড জেনারেট করে দেবে। নাম্বার ওয়ান থিং। নাম্বার টু, এইখানে আমি তো বিমের একটা সেকশন অ্যাজিউম করে নিব, সেই অ্যাজিউম সেকশনের একটা সেকশনাল ওয়েট আমি পেয়ে যাব, সেটাও এখানে কি করবে? ডিস্ট্রিবিউটেড লোড আকারে কাজ করবে। তার মানে স্ল্যাবের কন্ট্রিবিউশন আর বিমের সেলফ ওয়েট। আর আরেকটা বিষয় আছে, সেটা হলো যদি এই বিমের উপরে পার্টিশন ওয়াল থাকে, তো সাধারণত আমরা যখন রেসিডেন্সিয়াল বিল্ডিং এ কাজ করি, আমরা প্ল্যানটা আসলে ওভাবে করার চেষ্টা করি আমাদের পার্টিশন ওয়ালগুলো যেন বিমের উপরে রান করে, কারণ বিমটা কিছুটা প্রজেক্টেড অবস্থায় থাকে, তার সাথে যদি অ্যালাইন করে ওয়াল করতে পারি তাহলে রুমের ভিতরে বিমের প্রজেকশনটা কমে যায় এবং অ্যাস্থেটিক্যালি জিনিসটা ভালো হয়। ওকে, সো এগুলো সব বিবেচনা করে নরমাল সার্কামস্টেন্সে আমরা বিমের উপরে ওয়াল দেওয়াটা ফার্স্ট প্রায়োরিটি। এখন এটা যদি একটা কমার্শিয়াল হয়, ইনস্টিটিউশনাল হয়, হতে পারে অনেক বিমের উপরে ওয়াল থাকবে না, কিন্তু তোমরা তোমাদের বাসায় রেসিডেন্সিয়াল বিল্ডিং যেগুলো খেয়াল করে দেখবা, যদি টোটাল বিল্ডিং এ 30টা বিম থাকে, দেখবা যে 27-28টা বিমের উপরে কোনো না কোনো ভাবে ওয়াল রান করছে, কারণ প্ল্যানটাই করা হয় এইভাবে যে বিমের সাথে ওয়ালটাকে অ্যালাইন করে। তো আমরা এখানে ধরে নিতেছি যে আমাদের বিমের উপরে ওয়ালটা কি করবে? রান করবে। তাহলে তোমরা স্ল্যাব ডিজাইনের সময় দেখে আসছো, তোমাদের যে স্ল্যাবের লোড ক্যালকুলেশনের সময় দেখাইছিলাম যে একটা 5 ইঞ্চি ওয়াল হাইট কত হলে কিভাবে সেটাকে ইউটিএল এ কনভার্ট করতে হয়, সেই একই মেথড এখানে অ্যাপ্লাই করা হবে। সো এই বিমটার উপরে যে লোড তিনটা জায়গা থেকে আসবে, একটা আসবে হলো এখানকার স্ল্যাবের কন্ট্রিবিউশন, এই যে দুই দিকে যেহেতু মাঝখানে সে দুই দিকের স্ল্যাবের কন্ট্রিবিউশন, আর যেহেতু এটা একটা লং লেন্থ এই জন্য ট্রাপিজয়েডাল আকারে তার কন্ট্রিবিউশন আসবে। দেন আমি একটা বিমের সেকশন চিন্তা করে নিয়েছি, সেই সেকশনের একটা সেলফ ওয়েট, আর এটার উপরে আমার একটা ওয়াল আমি চিন্তা করে নিয়েছি, সেই ওয়ালের একটা লিনিয়ার লোড, এবং সেই অনুযায়ী এখানে যে ট্রাপিজিয়ামের এরিয়াগুলো বের করে ফেলা হয়েছে, ট্রাপিজিয়ামের এরিয়াগুলো বের করা হয়েছে, আর এখানে বিমের একটা সেকশন ধরে নেওয়া হয়েছে অ্যাপ্রক্সিমেটলি 12/18 একটা ধরে নিয়েছে, ধরে নিয়ে তার একটা সেলফ ওয়েট বের করেছে, ফ্যাক্টর দ্বারা গুণ করেছে, আর স্ল্যাবের যে লোডটা এই যে ট্রাপিজিয়াম আকারে একটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, আর এই যে পার্টিশন ওয়াল যেটা 5 ইঞ্চি ওয়াল, আর এখানে 9 ফিট, এখানে 9 ফিটটা আসলে ব্যবহার করাটা ঠিক না, এটা আমাদের পার্টিকুলার যে প্রজেক্টে আমরা কাজ করতেছি এটা যেহেতু এখানে 18 ইঞ্চি ধরেছি, এখানে যেহেতু 18 ধরেছি, এটা আসলে 8.5 ধরা উচিত ছিল। তো যাই হোক, 8.5 থেকে 9 যেহেতু একটু বেটার সেট, তোমরা যেটা ধরো কোনো সমস্যা নাই, তোমরা তোমাদের ল্যাব রিপোর্টের সময় এই যে বিমের ডেপথের সাথে কনসিডার করে কাজটা করবা। বিমের ডেপথ যদি 2 ফিট ধরো তাহলে এটা 8 ফিট ধরে নিও। ওকে, আর আরেকটা বিষয় হলো যদি বিল্ডিং এর হাইট বেশি হয়, লাইক হলো বিল্ডিং এর হাইট যদি 11 ফিট হয়, তাহলে বিল্ডিং এর হাইট 11 ফিট হলে সেন্টার টু সেন্টার, ইন দ্যাট কেস তোমার বিমের ডেপথ যদি 2 ফিট হয় তাও কিন্তু এটা 9 ফিট। তো এটা হলো ভেরিয়েবল, স্যার 5 ইঞ্চি ওয়াল। তো এখানে যেটা যে আমার ওয়ালের সাথে ডেপথের যে রিলেশনটা, আমরা ওয়ালের ডেপথ, ওয়ালের হাইট এই যে এখানে যে 9 ফিট, এটা আমরা ডেপথের সাথে কনসিডার করব। তাহলে কেউ হয়তো এখানে 11 ফিট হাইট চিন্তা করছে এবং সে ফার্স্ট ট্রায়ালে এখানে ধরে নিছে 2 ফিট, তাহলে তার হিসাবে কি হবে? 11 মাইনাস 2 করলে এখানে এটা 9, ঠিক আছে, কিন্তু সে ফার্স্ট ট্রায়ালে ক্যালকুলেশন করে দেখলো যে না, আমার বিমের ডেপথ 2 ফিট না, 18 ইঞ্চিও হতে পারে, 18 ইঞ্চি করলে হয়ে যায়। অথবা আরেকজন চিন্তা করলো বা আরেকজন ক্যালকুলেশন করে দেখলো যে যে পরিমাণ লোড আসে 2 ফিট না 2.5 ফিট লাগে, তাহলে বোথ দ্য কেসেস এই 18 ইঞ্চি বা এই যে 2.5 ফিট বলতে 30 ইঞ্চি যাই বলি না কেন, সেটা তো 2 ফিট থেকে 6 ইঞ্চি কম বেশি। আমি বলবো এই এই সকল পার্টিকুলার কেসে আবার রিভাইস এত ক্যালকুলেশনের দরকার নেই, যা ধরছিল লোড সেটা ধরে আগায় যাও, কারণ তোমার এই বিমের উপরে যে লোড আসবে তার একটা বড় কন্ট্রিবিউশন হলো স্ল্যাব থেকে, ওখানে তো চেঞ্জ হচ্ছে না। সুতরাং তোমার এই যে বিমের থিকনেসের 6 ইঞ্চি আর পার্টিশন ওয়ালের এই হাইটের 6 ইঞ্চির কারণে টোটাল লোডে তেমন কোনো, এবং তোমরাও ল্যাব রিপোর্টে করার সময় যদি সেকশন রিভাইজ করতে হয় ওয়ালটাকে রিভাইজ করার দরকার নেই, কিন্তু প্রথমবার যে ওয়ালের হাইটটা ধরবা সেই হাইটটা ক্যালকুলেশন করে
বা জাজমেন্ট ইউজ করে ধরবা। সো যে কথাটা বলছিলাম যে একটা হলো তার সেলফ ওয়েট, এই যে 0.27 একটা সেলফ ওয়েট আসছে, আর স্ল্যাবের একটা কন্ট্রিবিউশন দুটো ট্রাপিজিয়াম থেকে আসছে 2.08, আর ওয়ালের যে একটা লোড ছিল একটা ডিস্ট্রিবিউটেড এই পয়েন্ট, তার মানে এই যে টোটাল যোগফল কত 2.89। দ্যাট মিনস আমাকে এইখানে আমি যদি এইভাবে একটা ইলিভেশন আঁকি, একটা বিমের ইলিভেশন আঁকি, দেন আমাকে এখানে একটা বিম ডিজাইন করতে হবে, যে বিমের উপরে এইভাবে আমি ধরে নিতেছি একটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আছে, যে লোডের ভ্যালু হলো 2.89। সো 2.89 এর জন্য যদি আমি একটা এখন বিম ডিজাইন করব, আর এই বিমটা এবং এই বিমটা দুইটাকে আমি বলতেছি কি সিমেট্রিক্যাল, সুতরাং এই বিমটার যদি ডিজাইন করে ফেলতে পারি তাহলে আমি ধরে নিব যে এই বিমটারও মোমেন্টের ভ্যালু সব চলে আসছে। তারপরে ফিলোসফি হলো ডিফারেন্ট, যে রেইনফোর্সমেন্টটা কিভাবে বের করব এবং রেইনফোর্সমেন্টটা এদের ভিতরে কিভাবে ইন্টিগ্রেটেড অবস্থায় প্রোভাইড করব। সো এবার হলো এই যে মোমেন্ট ক্যালকুলেশন, রেইনফোর্সমেন্ট দরকার নেই, রেইনফোর্সমেন্ট আমি দেখাই দিচ্ছি। এই যে মোমেন্ট ক্যালকুলেশন, এইটা একটু মোমেন্ট ক্যালকুলেশনটা তোমরা তোমাদের মতন করে একটু দেখো যে এখানে কোনো কনফিউশন। আচ্ছা, এখন আমি রেইনফোর্সমেন্ট ক্যালকুলেশনে যাওয়ার আগে আমি তোমাদেরকে কয়েকটা প্রশ্ন করব, আশা করি তোমরা উত্তর দিতে পারবা। সেটা হলো কখন আমরা টি বিম ব্যবহার করি আর কখন আমরা রেক্টেঙ্গুলার বিম ব্যবহার করি। এই আপওয়ার্ড অ্যারোগুলোকে আমি সাপোর্ট বলতেছি, আর এই হলো আমার বিম। এখন আমার প্রশ্নটা হলো এটার কোন কোন লোকেশনে, আচ্ছা লোকেশনগুলো আমি একটু লিখে দিই। লোকেশন 1 এটা হলো ইন্ডে, মাঝখানে হলো গিয়ে লোকেশন 2, এটা হলো লোকেশন 3, এটা হলো লোকেশন 4, এটা হলো আমার লোকেশন 5। এখন এই যে লোকেশনগুলো আছে 1 থেকে 5 পর্যন্ত, যে কোনো লোকেশনেই কি আমি টি বিম বা রেক্টেঙ্গুলার বিম চিন্তা করতে পারবো, না আমাকে ইয়ে করা যায় না এখানে পারবো? আচ্ছা, এখানে আমি শুরুতে অ্যানসারটা দেই, তারপর আমি ব্যাখ্যাটা দিই। আমরা রেগুলার যে কনভেনশনাল ওয়েতে কাজ করি, রেগুলার কনভেনশনাল ওয়েতে সকল পজিটিভ মোমেন্টের ক্ষেত্রে টি বিম হওয়া পসিবল হবে কিনা চেক করতে হবে। বাট সকল পজিটিভ মোমেন্টের যে লোকেশনগুলো আছে এখানে টি বিম হওয়া পসিবল, অন্য জায়গায় টি বিম হওয়া পসিবল না। আমি রেগুলার কনভেনশনাল সিস্টেমের কথা বলতেছি। দ্যাট মিনস আমার 2 and 4 এই যে দুটো জায়গা আছে, এই দুটো জায়গায় টি বিম হওয়া পসিবল হবে কিনা সেটা চেক করতে হবে, আর না হলে রেক্টেঙ্গুলার আকারে ডিজাইন হবে। আর 1, 3 and 5 এই তিনটা লোকেশনে টি বিম হওয়া ফিজিবলই না। এই তিনটা জায়গায় আমাকে, এই তিনটা লোকেশনে যেহেতু আমার নেগেটিভ মোমেন্ট কাজ করবে রেগুলার কনভেনশনাল ওয়েতে, ল্যাটারাল লোড আসলে এটা কিছুটা ভিন্ন হয়ে যায়, বাট গ্র্যাভিটেশনাল লোডের কারণে 1, 3, 5 এই তিনটা লোকেশনে তোমার নেগেটিভ মুভমেন্ট কাজ করবে। সো এই তিনটা লোকেশন যেখানে নেগেটিভ মুভমেন্ট কাজ করবে সেখানে আমাদের রেক্টেঙ্গুলার, আর যেখানে পজিটিভ মুভমেন্ট কাজ করবে সেখানে টি বিম হওয়ার পসিবিলিটি আছে। তবে ডিজাইনার হিসেবে তুমি টি বিম ডিজাইন না করেও কাজ করতে পারো, সেই ক্ষেত্রে টি বিম করলে তুমি জিনিসটাকে ইকোনমিক্যাল করতে পারতা। আচ্ছা, এখন প্রশ্নটা হলো কিভাবে টি বিম আসলো, এইটা আমি একটু ব্যাখ্যা করি। আচ্ছা, এইটা ব্যাখ্যার জন্য আমাকে এই যে ছবিটা আমি আঁকলাম, এই ছবিটাকে এবার একটু থিকনেস দিয়ে আঁকতে হবে। থিকনেসটা হলো এরকম, লাইক হলো আমি এই যে এই বিমটাই পুরোটাই একটু একটু থিকনেস দিয়ে আঁকি। আচ্ছা, থিকনেস দিয়ে আঁকলাম। এটা আমার 1, 2, 3, 4 and 5। আচ্ছা, আর আমি একটু ডটেড লাইন করে স্ল্যাবটা মনে করে একটা বিমের সাইড দিয়ে দেখতেছি। এই বিমের ডেপথটা যদি এই বিমের ডেপথটা যদি 2 ফিট হয়, এই বিমের ডেপথটা 2 ফিট, আর ধরো স্ল্যাবের থিকনেস 5 ইঞ্চি, তাহলে স্ল্যাবটা এরকম একটা লোকেশনে আছে। ওকে, স্ল্যাবটা এরকম একটা লোকেশনে আছে। এখন ফিলোসফিটা কি? ফিলোসফিটা হলো আমার যেই লোকেশনে কম্প্রেশন হচ্ছে, সেই কম্প্রেশনের সময় আমার যেই স্ল্যাবটা মানে আমাকে কন্ট্রিবিউশন দিতে পারবে কিনা। ওকে, আমার বা যে লোকেশনে কম্প্রেশন হচ্ছে সেখানে আমার স্ল্যাবটা কি রকম কন্ট্রিবিউশন দিতেছে সেটাই হলো আমার দেখার বিষয়। এখন এইখানে যদি, আচ্ছা মাঝখানে একটা ইয়ে ছিল, কলাম ছিল। এখন আমি যদি এইখানে চিন্তা করি,
আমার টেনশন কোথায়, কম্প্রেশন কোথায়? আমার টেনশন আর কম্প্রেশনটা স্যার বটমে টেনশন আমার কম্প্রেশন হ্যাঁ দুই নম্বর লোকেশনে টেনশন কোথায় আসতেছে? নিচে, টেনশন নিচে আসতেছে। আর কম্প্রেশন কোথায় আসতেছে? ওকে উপরে কম্প্রেশন আসতেছে জি না? স্যার তাহলে উপরে যেহেতু আমার কম্প্রেশন আসতেছে, উপরে স্ল্যাবটাও কোথায় আছে? উপরে আছে। সো এখানে তোমার স্ল্যাবও উপরে আর কম্প্রেশনও উপরে। সুতরাং বিমটা যদি এই লোকেশনে, এই 2 নম্বর লোকেশনে স্ল্যাবে কিছু লোড ডিস্ট্রিবিউশন করে দিতে চায়, তাহলে কিন্তু তার পক্ষে সম্ভব, কারণ কম্প্রেশনের লোকেশনে স্ল্যাব আছে। ক্লিয়ার? কিন্তু 3 এর কন্ডিশন যদি আমি বলি, 3 এর কন্ডিশনে কি আছে? টেনশনটা উপরে আর কম্প্রেশনটা কোথায়? স্যার বটমে। বটমে। এখন 3 নম্বর লোকেশন যখন তার কম্প্রেশন ডিস্ট্রিবিউট করতে যাবে, সে তার আশেপাশে কি কোনো স্ল্যাব পাবে? সে তো স্ল্যাব পাবে না। তাহলে সে যদি স্ল্যাব নাই পায়, তাহলে সে ডিস্ট্রিবিউট করবে কোথায়? ফিলোসফিটাকে বুঝতে পারছো? সুতরাং আমার এই কম্প্রেশন ডিস্ট্রিবিউশনটা যে করে দিবে স্ল্যাবে, মানে সে স্ল্যাবকে সাথে নিয়ে যে কম্প্রেশনটাকে রেজিস্ট করবে, ওকে, সে যে কম্প্রেশনটাকে রেজিস্ট করবে, এই রেজিস্ট করার জন্য তার তো সে কি করে, স্ল্যাবকে নেয়। আর স্ল্যাবকে নেওয়ার কারণে ওই স্ল্যাবের অংশটুকুকে তখন তোমরা ফ্লেঞ্জ আকারে বলো। ফিলোসফিটাকে বুঝতে পারছো? দ্যাটস ওয়াই আমার যেখানে পজিটিভ মোমেন্ট হবে, সেখানে কম্প্রেসিভ জোনে স্ল্যাব থাকার কারণে এটাকে টি বিম আকারে চিন্তা করার সুযোগ থাকে, হয় কিনা সেটা পরের ব্যাপার, বাট সুযোগ থাকে। কিন্তু যেখানে আমার নেগেটিভ মুভমেন্ট থাকে, সেখানে দেখা যায় কম্প্রেশন এক ফেজে থাকে, স্ল্যাব থাকে আরেক ফেজে। সুতরাং এখানে সে চাইলেও কি করতে পারে না, স্ল্যাবের ডিস্ট্রিবিউশনটা করতে পারে না। দ্যাটস ওয়াই আমরা যখন পজিটিভ মুভমেন্ট নিয়ে কাজ করব, তখনই কেবলমাত্র টি বিমটাকে চিন্তা করব, আর যখন নেগেটিভ নিয়ে কাজ করব, তখন আমাদের আর টি বিম চিন্তা করার সুযোগ নেই কনভেনশনাল মেথডে। আচ্ছা, এখন কেউ কাজ সহজ করার জন্য যদি টি বিম চিন্তা নাই করে, তাও হবে ছোটখাটো, মানে অল্প লোডের জন্য হবে, এতেই ডিজাইনটার খরচ বাড়লো। কিন্তু সে যদি টি বিম আকারে চিন্তা করতো, তাহলে স্ল্যাবের কন্ট্রিবিউশনটাকে নিয়ে সে রেইনফোর্সমেন্টটা কিছুটা কমায় আনতে পারতো, সেকশনটা কিছুটা কম আনতে পারতো। এটা হলো একটা পজিটিভ দিক। আর টি বিম হবে কি হবে না, সেটা তোমরা আবার কি করো, চেক করো না। টি বিম হবে কি হবে না, নিউট্রাল এক্সিস বের করো। নিউট্রাল এক্সিসটার ফিলোসফি কি থাকে, স্ল্যাবের চাইতে ফরসে আমার এখানে স্ল্যাবের থিকনেস কত, এখানে আমার স্ল্যাবের থিকনেস আমি বলে দিছি 5 ইঞ্চি, কিন্তু আমার এই টপ থেকে নিউট্রাল এক্সিসটা যদি কথার কথা 7 ইঞ্চিতে থাকে, দেন কি হবে? 7 ইঞ্চিতে যদি থাকে, দ্যাট মিন্স আমার এই উপরের 7 ইঞ্চি জুড়ে কম্প্রেশন কাজ করতেছে, আর নিচের জায়গা জুড়ে কি কাজ করতেছে, টেনশন কাজ করতেছে। পজিটিভের ফেজের কথা বলতেছি। আমার স্ল্যাব 5 ইঞ্চি, কিন্তু কম্প্রেশন কাজ করবে 7 ইঞ্চি ধরে। দেন আমি এই পুরো স্ল্যাবটাকে কি করতে পারবো, কন্ট্রিবিউশনের মধ্যে নিয়ে আসতে পারবো। কিন্তু আমার যদি এমন হয় নিউট্রাল এক্সিসটা কাজ করতেছে এখান থেকে মাত্র 3 ইঞ্চিতে, নিউট্রাল এক্সিস 3 ইঞ্চি আর স্ল্যাবের থিকনেস কত, 5 ইঞ্চি, তাহলে এই জায়গাটায় কি হবে, পুরো স্ল্যাবটা কি আর তখন কন্ট্রিবিউট করবে? পুরো স্ল্যাবটা তো কন্ট্রিবিউট করবে না। সো এই কারণে ওই আমরা নিউট্রাল এক্সিস বের করি এবং সেটাকে স্ল্যাবের থিকনেস দ্বারা কি করি, চেক করি। যদি দেখা যায় আমাদের স্ল্যাবের থিকনেসের চাইতে বেশি থাকে, তার মানে পুরো স্ল্যাব তার পুরো থিকনেস জুড়ে আমার কম্প্রেশনে হেল্প করবে। সো এটাকে তখন টি বিম আকারে চিন্তা করা যাইতে পারে। আর যদি না হয়, তার মানে স্ল্যাবের একটা পার্শিয়াল অংশ কন্ট্রিবিউট করবে। সো এটা দিয়ে কাজ করাটা আমার জন্য ক্লামসি হবে, আমার দরকার নেই, আমার বাদ আমি রেক্টেঙ্গুলার ধরে ডিজাইন করব। আর কোথায় করতে পারবো, এই যে যেখানে কম্প্রেসিভ জোন, আসলে ফিলোসফিটা হলো যেখানে কম্প্রেসিভ জোনে স্ল্যাব আছে সেখানে করতে পারবো। তো সাধারণত কনভেনশনাল মেথডে যেখানে আমাদের পজিটিভ মোমেন্ট থাকে, সেখানেই আমাদের কম্প্রেসিভ কাজটা প্রসিড করব। তাহলে টি বিম, রেক্টেঙ্গুলার বিমটা আমরা মোটামুটি ভাবে কিছুটা ক্লিয়ার হয়ে গেলাম। এরপরে যে কাজটা করছে এখানে, যদিও মিনিমাম রেইনফোর্সমেন্টের জন্য কোফিশিয়েন্ট বের করছে, তোমরা এই পর্যন্ত যা শিখে আসছো, মানে এইটাও ফলো করলে হবে, বা যদি তোমরা 3-2 তে অন্য কোনো মেথডে শিখে আসছো, হ্যাঁ, যে ইটার ভ্যালু দিয়ে 0.003 বাই 0.0034 প্লাস 0.004, মানে যেইভাবেই শিখে থাকো আমার কোনো সমস্যা নাই, সবই ঠিক আছে, কাজ আগায় যেতে পারো। এখানে রেইনফোর্সমেন্ট কত প্রোভাইড করা যেতে পারে সেটাকে ফান্ডামেন্টাল টেবিল, এটা হলো নিলসনের যে 13th এডিশন আছে, এডিশনটা লেখা নাই, 13th এডিশন যেটা,
13 এডিশনের, কিন্তু তুমি 13 এডিশন অনলাইনেও আছে, ওখানে এরকম টেবিল দেওয়া আছে, টেবিলে সেকশন ওয়াইজ জি তোমার এই স্যার। যে ইয়ের রো এর ভ্যালু, হ্যাঁ 5% ইয়ে ধরে 0.005 এর জন্য ভ্যালু গুলো দিয়ে দাও, ওখান থেকে নিয়ে নেওয়া হয়েছে। বা তোমরা যে সূত্র দিয়ে শিখে আসছো সেটা দিয়েও করো, প্রবলেম নেই। অ্যাকচুয়ালি এই 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 ভ্যালু গুলো মানে লাইক হলো পয়েন্ট, কেউ 0.00135 লিখলো, কেউ 0.014 লিখলো। এই ভ্যালুগুলো ধরার কারণে এগুলো যখন তুমি অ্যানালাইসিস বেস কাজ করবা তখন এগুলো ইম্পর্টেন্ট, বা এগুলো আসলে ইঞ্জিনিয়ারের বুঝে করা দরকার। কিন্তু এবং এটার সাথে অন্যান্য কিছু প্যারামিটারও নির্ভর করে। কিন্তু যখন তুমি ফাইনাল থিকনেস চেক করবা বা রেইনফোর্সমেন্ট প্রোভাইড করবা, তখন এই ভ্যালুগুলোর কারণে আসলে খুব বেশি ফ্লাকচুয়েট করে না জিনিসপত্রগুলো। আচ্ছা, তো তোমরা এরপর জি সিঙ্গেল রেইনফোর্সমেন্ট বিম, ডাবল রেইনফোর্সমেন্ট বিম নিয়ে কারো কোনো কনফিউশন? স্যার উপরে ডেপথে স্যার 18 - 2.5 - 2 করছে, এটা কি স্যার দুই? ও এটা করছে ডাবল লেয়ার ধরে নিছে, এটা ধরে নিছে, এটা একটু কনজারভেটিভ ডিজাইন করছে, যে ধরে নিছে 2.5টা তো হলো ডি এর জন্য, ঠিক আছে, আর এই 2টা হলো আরেক লেয়ারে রেইনফোর্সমেন্ট, মানে রেইনফোর্সমেন্টটা এক লেয়ারে হয়তো বা হবে না, ঠিক আছে। এটা ধরে নিছে যে এই যে রেইনফোর্সমেন্টটা দেওয়া হবে, এই রেইনফোর্সমেন্টটা হয়তো বা দুই লেয়ারে প্রোভাইড করতে হবে, দ্যাটস ওয়াই। তো আমার দুই লেয়ার করলে এই যে এই পর্যন্ত হলো 2.5, আর আমার তো এইখান থেকে জিনিসটা হিসাবটা তো এখান থেকে হবে, ঠিক না? তাহলে এই যে এই জায়গাটার জন্য অ্যাডিশনাল ধরে নিছে, ঠিক আছে তোমাদেরকে। সেটা হলো সিঙ্গেল রেইনফোর্সমেন্ট বলে আদৌ কোনো বিম আছে কিনা, মানে যত বিম দেখি সবই ডাবল রেইনফোর্সমেন্ট নরমাল সার্কিট। আমার টেনশন ফেজে উপরের হয়তো বা রডের সংখ্যাটা বেশি হবে, বাট নিচে কিন্তু আমার মিনিমাম দুইটা রড থাকবেই। সো টেনশন ফেজে নিচে এটা কি কম্প্রেশনে আছে, এই সুতরাং আমি যদি প্র্যাকটিক্যাল পার্সপেক্টিভে চিন্তা করতে যাই তাহলে আমার আসলে সকল বিমই ডাবল রিইনফোর্সমেন্ট বিম। তো তোমাদের আগের যে ম্যানুয়ালটা ছিল সেখানে এই কনসেপ্টটাকে ব্যবহার করে কাজ করছিলাম, যে ওটা অনেকের ক্ষেত্রে আসলে আন্ডার গ্রাজুয়েট লেভেলে অনেক ক্ষেত্রে কনফিউশন তৈরি করে, যে এই সিঙ্গেল ডাবল চেক না করে সবগুলোকে ডাবল এনফোর্সমেন্ট ধরে এই কম্প্রেশন, ফর এক্সাম্পল এখানে দেখো এটাকে কি বলছে, যে 1497 এই পরিমাণ নিতে পারবে, ওকে এই পরিমাণ নিতে পারবে, তারপরে এটাকে চেক করছে, কিন্তু এইখানে কিন্তু কম্প্রেসিভ জোনে এই সেকশনের বাহিরেও এই কম্প্রেসিভ রিইনফোর্সমেন্টও কিন্তু কিছুটা নিতে পারে। সুতরাং ওই রিইনফোর্সমেন্ট এবং সেকশন দিয়ে টোটাল ক্যাপাসিটি যোগ করলে এটা এই এখানে কত 1497 মানে 1500, সেটা 1500-র চাইতে কিন্তু বেশি হয়। তো ওইখানে আর দেখানো হয়নি, রেগুলার কনভেনশনাল মেথডটাই দেখানো হয়েছে। তো আমার প্র্যাকটিক্যালি কিন্তু সকল বিমই। তো আমাদের রেইনফোর্সমেন্ট যখন বের হয়ে যায় এরপর আমাদের রেইনফোর্সমেন্টটা প্রোভাইড করতে হয়। তো রেইনফোর্সমেন্টটা প্রোভাইড করতে গেলে স্ট্রাকচারাল ইন্টিগ্রিটি একটা ফিলোসফি আছে। এটা তোমরা তোমাদের যেই বই তোমরা ফলো করো, নিলসনের বইয়ের জয়েন্ট অ্যাঙ্করেজ যে চ্যাপ্টারটা আছে সেখানেও খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে। অথবা তোমরা যদি বিএনবিসি কোডে যাও, বিএনবিসি কোডের পার্ট 6 এর চ্যাপ্টার 6 তো 2006 এ ছিল, 2020 তো মনে হয় চ্যাপ্টার 6 বা চ্যাপ্টার 8 আকারে আছে, সেখানেও দেখবা স্ট্রাকচারাল ইন্টিগ্রিটি নিয়ে অনেক কিছুই বলা আছে, এবং এটা কিন্তু দরকার। বিকজ আমি একটা স্ট্রাকচারাল সিস্টেম, আমি একটা ফোর্সে, আমি এখানে একটা নরমালি ধরো একটা বিল্ডিং, ওকে একটা বিল্ডিং চিন্তা করতেছি, একটা বিল্ডিং এ ধরো এখানে একটা কলাম আছে, এখানে একটা কলাম আছে, এখানে একটা কলাম আছে। আমি কি চাইবো, আমি চাইবো এই বিল্ডিংটার উপরে বিশেষ করে ল্যাটারাল লোডের জন্য এটা বেশি দরকার হয়, গ্র্যাভিটিতে অতটা ফুল সুইং এ ফাংশন না। এইখানে এই যে একটা ল্যাটারাল লোড ফাংশন করবে, এই ল্যাটারাল লোডের জন্য যদি আমার এই কলামটা সামহাউ ক্রিটিক্যাল হয়ে যায়, মানে এই কলামের উপর যদি একটা হিউজ পরিমাণ স্ট্রেস তৈরি হয়, আমার কিন্তু কাজ কি থাকবে যে এই কলামটা থেকে বাকি মেম্বার গুলোতেও যেন কি হতে পারে, স্ট্রেসটা প্রপার ওয়েতে ডিস্ট্রিবিউট হয়ে যেতে পারে। যদি প্রপার ওয়েতে ডিস্ট্রিবিউট হয়ে যায় দেন কোনো একটা জায়গায় স্ট্রেস কনসেন্ট্রেটেড হলেও দেখা যায় যে সে ফেল না করে সে চারদিকে ডিস্ট্রিবিউট করে কিছুটা রিল্যাক্সড হয়ে যায়। এটা সে কখন থাকবে, কখন পারবে, যখন তার ভিতরে ইন্টিগ্রিটি প্রপার ওয়েতে ফাংশন করবে। মানে এটা অনেকটা এরকম যে তোমাদের একটা ক্লাসে তোমরা হয়তো বা একটা 6 জন 10 জন মিলে একটা গ্রুপ ওয়ার্ক করতেছো,
এখন 6 জন 10 জনের ভিতরে যদি ইন্টিগ্রিটি ভালো থাকে, তাহলে প্রেসার যে কাউকে দিলে বা যে কাউকে ডেকে একটা জিনিস ধরায় দিল, সে কিন্তু এসে বাকিদের ভিতরে সুন্দরভাবে ডিস্ট্রিবিউট করে কাজটা কিন্তু ফিজিবল। তো বিল্ডিং এ কিন্তু জিনিসটা এরকমই। সো এই লোডটা কোন দিক থেকে আসবে আমরা তো জানি না, কিন্তু যে দিক থেকে লোডটা আসুক না কেন, সে তো যে কোনো একটা দিকে বা একটা পোর্শনে যখন সে হিট করবে, ধরে নাও বিল্ডিং এর এই পোর্শনটা সে হিট করলো জোরালো ভাবে, এখন এই পোর্শনের সাথে যদি বিল্ডিং এর বাকি সব জায়গার কানেক্টিভিটিটা ভালো থাকে, তাহলে কি হবে, এই স্ট্রেসটা খুব সুন্দরভাবে চারিদিকে ডিস্ট্রিবিউট হবে। তখন শুধুমাত্র এই স্ট্রেসকে, এই জায়গাটুকুকে ডিফেন্ড করতে হবে না, পুরো বিল্ডিং জুড়ে তাকে কি করবে, ডিফেন্ড করবে। সো ইন্টিগ্রিটিটা যেমন, ইন্টিগ্রিটি প্রথমে খুব সুন্দরভাবে মেনটেন হয় আমাদের স্ল্যাবের রিইনফোর্সমেন্ট দ্বারা। আমরা স্ল্যাবে কি করি, সেন্টার টু সেন্টার একটা যে স্ট্রেট এবং ক্র্যাঙ্ক আমরা যে রেইনফোর্সমেন্টটা প্রোভাইড করি, সেই রেইনফোর্সমেন্টটা কিন্তু আমরা অল থ্রো প্রোভাইড করতেছি। সুতরাং আমাদের কিন্তু স্ল্যাবের মাধ্যমে একটা ভালো ইন্টিগ্রিটি সিস্টেম ডেভেলপ হয়ে যায়। এবার আসি বিমের ক্ষেত্রে। তো বিমের ক্ষেত্রে ইন্টিগ্রিটি মেনটেন করার অনেক ওয়ে আছে, এবং তার ভিতরে একটা খুবই কমন, কম্পারেটিভলি ইজিয়ার এবং খুবই অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে হলো মিনিমাম 1/3 রেইনফোর্সমেন্ট, মিনিমাম 1/3 রেইনফোর্সমেন্ট অল থ্রো প্রোভাইড করা। এখন এই অনুযায়ী পরে কাজ করছে, বাট এইটা মানেটা কি, এটা আমি একটু তোমাদেরকে ড্রয়িং করে দেখাই। ফার্স্টে আমি এখানে একটা বিম আঁকতেছি। ওকে, আমি এখানে একটা বিম আঁকতেছি। আমি এখানে, আচ্ছা, তো এখানে যদি আমরা একটু খেয়াল করি, আমরা একটা বিম ডেভেলপ করলাম, আমরা ধরে নিলাম বিমের কিছু মোমেন্টও আছে। ওকে, দেন আমি মাঝখানে ধরলাম, এখানে ধরলাম, এটা ধরলাম পজিটিভ 2 মোমেন্ট আসছে। আমি এখানে ধরে নিলাম আমার এখানে আসছে -4, কথার কথা এখানে ধরে নিলাম -5, কারণ কলামের দুই পাশে দুরকম আসতেই পারে। এখানে আমি ধরে নিলাম 2.5, আমি জাস্ট র্যান্ডমলি ভ্যালুগুলো লিখতেছি। ওকে, আর এখানে ধরে নিলাম আমি -3, আর এখানে আমি ধরে নিলাম +2.8। নাও আচ্ছা, এই যে এই ভ্যালুগুলো লিখলাম, এগুলো আমি রেইনফোর্সমেন্টের ভ্যালু লিখছি। ওকে, যে এই পরিমাণ রেইনফোর্সমেন্ট লাগবে। এখন স্ট্রাকচারাল ইন্টিগ্রিটি মানে হলো তার 1/3 রেইনফোর্সমেন্ট যেন অল থ্রো কন্টিনিউ হয়। দ্যাট মিন্স আমার এই যে পজিটিভ রেইনফোর্সমেন্ট কি 2 আছে আর 2.8 আছে, তাহলে আমাকে এই 2 আর 2.8 এটার মধ্যে বড় কোনটা, 2.8, তাহলে আমি এটাকে এভাবে নিয়ে আসবো 2.8। কেউ একটু আমাকে ক্যালকুলেটর দিয়ে হেল্প করবা। 2, আচ্ছা, এটা করলে আসতেছে 0.93। আচ্ছা, এখন এই কথাটার মানে হলো আমি যখন এখানে রেইনফোর্সমেন্ট প্রোভাইড করব, আমি বটমে যে রেইনফোর্সমেন্টটা প্রোভাইড করব, অল থ্রো টানা যে রডটা দিব, যে রডটাকে আমরা স্ট্রেট বার বলি, এইটা যেন 0.93 কে কভার করে। এখন 0.93 কিভাবে আসতে পারে, 0.93 দুভাবে আসতে পারে। এক, 3টা 16 মিলি যদি নেই, 3টা 16 মিলি রড যদি নেই, তাহলে চলে আসে কিন্তু 0.93। ওকে, অথবা যদি দুটো 20 মিলিও নেই, যদি দুটো 20 মিলিও নেই, দুটো 20 মিলি মানে কিন্তু আসে 0.96। ওকে, দ্যাট মিন্স আমার 3টা 16 মিলি অথবা দুটো 20 মিলি রডকে কি করতে হবে, একদম অল থ্রো টানা বটমে আমি প্রোভাইড করে দিব। সো যদি 3টা 16 মিলি অথবা দুটো 20 মিলিকে আমি অল থ্রো স্ট্রেট বার আকারে প্রোভাইড করে ফেলি, তাহলে আমার পজিটিভ ডিরেকশনে 1/3 রিইনফোর্সমেন্ট কিন্তু প্রোভাইড করা হয়ে গেল। ক্লিয়ার? আচ্ছা, এই একইভাবে এই উপরের পুরো সার্কামস্টেন্স অনুযায়ী 5 হলো হাইয়েস্ট, তাহলে 5 ডিভাইডেড বাই 3 করলে কত আসে, এখানে 1.67। আচ্ছা, দ্যাট মিন্স আমার টার্গেট হলো অল থ্রো 1.67 প্রোভাইড করা। এখন 1.67 কিভাবে আসবে, 1.67 আনার জন্য আমি দেখতেছি এখানে আমার 3টা 20 মিলি দিলেও হয় না, দুইটা যদি আমি 25 মিলি দেই, দুইটা 25 মিলি রড দিলে আসে 1.52, দুইটা 25 মিলি দিলে 1.52, আর দুইটা নরমাল সার্কামস্টেন্সে তো আমরা 25 মিলির চেয়ে বেশি ব্যবহার করি না রেগুলার কনভেনশনাল সিস্টেমে। 1.52, আর এটার সাথে যদি একটা 16 মিলি যোগ করে দিই, তাহলে এটা ক্রস করে যায়। তো এখানে ইঞ্জিনিয়ার হিসেবে আমি চিন্তা করলাম যে যেহেতু
5 এর সাথে অন্যান্য জায়গার অনেক গ্যাপ আছে। এই যে 2.5, 5 এর পরে সেকেন্ড হাইয়েস্ট কত? সেকেন্ড হাইয়েস্ট হলো 4। 4 কে যদি আমি এবার 3 দ্বারা ভাগ করি সেটা 1.52 দ্বারা কভার করে যায়। তো এই ক্ষেত্রে আমি ইঞ্জিনিয়ার হিসেবে কিছুটা জাজমেন্ট অ্যাপ্লাই করে 1/3 নিলাম, কিন্তু সেই 1/3 কে একেবারে 1.67 না করে 1.52 দিয়ে ধরলাম যে হ্যাঁ সাফিসিয়েন্ট ধরে নিলাম। নিয়ে আমি উপরে দুটো টানা 25 মিলি রড, ওকে, দুটো 25 মিলি রড টানা দিয়ে দিলাম 25 mm, এটা প্রোভাইড করে দিলাম। দ্যাট মিন্স আমি বটমে দুটো 20 মিলি রডকে টানা দিয়ে দিলাম, টপে দুটো 25 মিলিকে টানা রেইনফোর্সমেন্ট, একদম কন্টিনিউয়াস রেইনফোর্সমেন্ট দিয়ে দিলাম। এরপরে এই যে 2.5 এর জায়গায় আসবো, এসে দেখবো দুটো 25 মিলি দিয়ে দিছি, তার মানে কত 1.52 দেওয়া হয়ে গেছে। তাহলে বাকি আছে কত? তাহলে 2.5 মাইনাস 1.52, যা অবশিষ্ট থাকবে সেটাকে এক্সট্রা টপ আকারে প্রোভাইড করে দিব। আবার 4 এবং 5 জয়েন্টে যেহেতু একটাই দিতে হবে, দুইটা আলাদা দেওয়া যাবে না, তো 4 আর 5 এর মধ্যে যেটা বড়, 5 বড়, আমি 5 নিয়ে হিসাব করব। তাহলে 5 মাইনাস 1.52, যা অবশিষ্ট থাকবে সেটাই এই লোকেশনে কি হবে? এক্সট্রা টপ। আর গত ক্লাসে দেখানো হয়েছিল স্ল্যাব ডিজাইনের সময় এই ডিসটেন্স গুলো কিভাবে মেইনটেইন করতে হয়, এটা ওই বন্ড অ্যাঙ্করেজ লোকেশনে আছে। আবার এখানে এসে এই 3 এর জায়গায় এসে 1.52 মাইনাস করে যা অবশিষ্ট থাকে এক্সট্রা টপ। আর বটমের ক্ষেত্রে ওই একই কথা, +2 বা +2.8 যাই আসুক না কেন, সেখান থেকে এই যে তোমার দুইটা 20 মিলি দেওয়া মানে কি 0.96 দিয়ে দিছি, 0.96 মাইনাস করে দিব, মাইনাস করে দেওয়ার পর যা অবশিষ্ট থাকবে এটাই এক্সট্রা বটম আকারে প্রভাব। এখানে এই যে এখানে তোমাদের যে রেইনফোর্সমেন্টটা আছে, এই যে দেখো 1/3 এর যে বিষয়টা আছে সেটা এই ফিলোসফি দিয়ে ব্যবহার করছে যে পজিটিভ এবং নেগেটিভের জন্য। সুতরাং আমার ধারণা এটা দেখলেই তোমরা বুঝে যাবা। আচ্ছা, আর এই যে স্টির আপ যেটা বলি আমরা, স্টির আপটা করার আগে এখানে একটা বিষয় একটু তোমাদের দেখাতে চাচ্ছি। এখানে দেখো আমরা নরমালি কি শিখে আসছি, এই যে বটমের ক্ষেত্রে দেখো, এই যে বটম যে রেইনফোর্সমেন্টটা আছে, এই বটম রেইনফোর্সমেন্টের দিকে যদি আমরা একটু খেয়াল করি, এইটা কিন্তু সাপোর্ট থেকে একটা ডিসটেন্সে কেটে ফেলা হয়েছে, ঠিক না? এক্সট্রা বটমটা এই যে দেখো 2.6 এ, এটা কিন্তু মিড স্প্যান, এই যে এটা হলো মিড স্প্যান, এটা মিড স্প্যান। কিন্তু এই যে বাম পাশে যেখানে তোমার ইন্ড স্প্যান, এটা হলো ইন্ড স্প্যান, যেখানে বিল্ডিংটা শেষ হয়ে গেছে, ইন্ড স্প্যান, এইখানেই দেখো এই রডটাকে নিয়ে এটাকে কিন্তু কেটে দেয় নাই, এটাকে কিন্তু একদম সাপোর্ট পর্যন্ত কন্টিনিউ করছে। এই জায়গাটা বুঝতে পারতেছো কিনা? এই যে মিড স্প্যানের ডানে এবং বামে দেখো এক্সট্রা বটমটাকে কি করছে? কেটে দিছে কিন্তু, কারণ এখানে তোমার হিউজ পরিমাণ নেগেটিভ মোমেন্ট কাজ করতেছে, পজিটিভ তো দরকার নেই। যে স্ট্রেট রড দিছো 1/3, দ্যাট ইজ মোর দ্যান এনাফ। কিন্তু ইন্ড স্প্যানে গিয়ে কিন্তু তাকে কিন্তু আর কাটে নাই, একদম অল থ্রো কন্টিনিউ করছে। দেখতে পাচ্ছ? এইটার ফিলোসফি যেটা, সেটা হলো, আমি এখানে একটু একে দেখানোর চেষ্টা করি। যদিও আমরা ল্যাটারাল লোডকে কনসিডার করি না, বাট প্র্যাকটিক্যালি যখন আমরা কাজ করব তখন তো আমাদের ল্যাটারাল লোড নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? সো তখন কি হয় ফিলোসফিটা, সেটা আমি তোমাদের দেখাচ্ছি। এটা কিন্তু বিল্ডিং না, একটা বিমই আঁকতেছি বিভিন্ন কন্ডিশনে। আচ্ছা, বিভিন্ন কন্ডিশন গুলো কি সেটা আমি ব্যাখ্যা করতেছি। ধরে নাও এই বিমের উপরে ইউডিএল লোড আছে, জাস্ট গ্র্যাভিটেশনাল লোড। তাহলে গ্র্যাভিটেশনাল লোড থাকলে নরমালি আমরা কি জানি, এটার মোমেন্ট ডায়াগ্রাম কেমন হবে? আমরা জানি যে তার মোমেন্ট ডায়াগ্রাম এরকম কিছু হবে, এখানে নেগেটিভ থাকবে, এখানে কি থাকবে? পজিটিভ থাকবে, এইভাবে হবে। আচ্ছা, কিন্তু এইখানে যদি এখন একটা ল্যাটারাল লোড আমি হিট করি, পজিটিভ ল্যাটারাল লোড হিট করলে বিষয়টা কিরকম হবে? ল্যাটারাল লোডটা হিট করলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ল্যাটারাল লোডের জন্য, তোমরা 3-2 তে পড়ে আসছো ক্যান্টিলিভার মেথড বা মোমেন্ট ডিস্ট্রিবিউশন, বিভিন্ন মেথড পড়ে আসছো না? তো এখানে কি হবে? এখানে একটা পজিটিভ তৈরি হবে, এখানে একটা কি তৈরি হবে? নেগেটিভ তৈরি হবে। সো এখানে আমরা একটা জিনিস খেয়াল করলে দেখতে পারি যে যখন শুধু গ্র্যাভিটি, ধরে নাও বর্তমান অবস্থা যখন বড় ধরনের কোনো ঝড় হচ্ছে না, কোনো ভূমিকম্প হচ্ছে না, তখন কিন্তু আমার বিমের মোমেন্ট ডায়াগ্রাম এটা, এই ইন্ডে নেগেটিভ, মাঝখানে পজিটিভ, এইভাবেই কন্টিনিউ করতেছে। কিন্তু আনফরচুনেটলি যখন কোনো এই যে আর্থকোয়েক বা উইন্ড, এই যে ল্যাটারাল লোডটা হিট করতেছে, তখন কিন্তু আমার এই ইন্ড সাপোর্টে একটা হিউজ পরিমাণ পজিটিভ জেনারেট করে। আমাকে তো সেই অবস্থার জন্য ডিজাইন করতে হবে।
সো আমি ওই অবস্থায় এমন হতে পারে, ওই 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 যে যখন ধরো আর্থকোয়েকটা 30 সেকেন্ড বা 40 সেকেন্ডের জন্য থাকলো বা ঝড় হলো, ওই সময় আমার অবস্থা এমন হতে পারে এই পজিটিভ নেগেটিভের যোগফলের ফলে রেজাল্টেন্ট একটা পজিটিভ মুভমেন্ট হয়ে যেতে পারে। ফিলোসফিটা কি বুঝতে পারছো? সো এই কারণে যেহেতু আমার ইন্ড স্প্যানে ল্যাটারাল লোডের কারণে নেগেটিভের বদলে পজিটিভও জেনারেট করার সুযোগ আছে। এই কারণে আমরা নর্মাল সার্কামস্টেন্সে এই যে পজিটিভ রিইনফোর্সমেন্ট যেটা থাকে এটা শুধুমাত্র ইন্ড স্প্যান। এখন তোমাদের বিল্ডিং তো মাত্র 2টা স্প্যানের, আমাদের ভার্সিটির কথা চিন্তা করো, একদিকে হয়তো 20টা স্প্যান থাকতে পারে। তাহলে 20টা স্প্যানও যদি থাকে তাহলে 20টা স্প্যানের শুধুমাত্র 2টা আউটার এডসে, একদম পুরো দুটো এক্সটেরিয়র এডসে এটাই যে আর না কেটে একদম কলাম পর্যন্ত টেনে দিতে হবে। আর মাঝখানের যত স্প্যান আছে সকল স্প্যানে তুমি চাইলে এক্সট্রা বটম যেটা সেটাকে কেটে দিতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে আমরা মোটামুটি ভাবে লংগিটিউডনাল রিইনফোর্সমেন্ট যেটা ছিল, লংগিটিউডনাল রিইনফোর্সমেন্ট সম্পর্কে কিছুটা আমরা আইডিয়া নিতে পারলাম। এবার আমরা স্টির আপ যেটা এটা সম্পর্কে একটু আইডিয়া নিব। সহজ কাজটা, তোমরা হয়তোবা বিভিন্ন মেথডে শিখে আসছো, তো শেখো, কোনো সমস্যা নাই। আমি একটু শর্টকাট একটা বুদ্ধি দেখাই দিতেছি, এটা ফলো করতে পারো। সেটা হলো, ধরে নাও আমার তো স্টির আপের তো আসলে আর পজিটিভ নেগেটিভ তো নাই, স্টির আপ তো আসলে টোটালটা একটা। তো স্টির আপের জন্য আমার শেয়ারের ডায়াগ্রামটা কিরকম আসে, এরকম একটা ডায়াগ্রাম আসে, ঠিক না? দুই দিকে আমি অলমোস্ট, যদি লোড একই রকম হয় তাহলে দুই দিকে সেম ধরে একটা আমরা ধরি আর কি, ভ্যালুটা ধরি। তো এই ক্ষেত্রে আমি তোমাদেরকে যেটা বলবো, এখানে বিভিন্ন মেথড টেথড করা আছে, দেখে নিবা। এখানে ফিলোসফি থাকে হলো কংক্রিট কতটুকু নিতে পারে, এইটা একটা বের করতে হয় আমাদের। ওকে, এইটা আগে শুরুতে বের করে নিবা যে কংক্রিটের ক্যাপাসিটি কত। ফর এক্সাম্পল এখানে কংক্রিটের ক্যাপাসিটি বেরিয়েছে কত, 13.3। আচ্ছা, আর ম্যাক্সিমাম স্পেসিং কত হতে পারে সেটার 3টা ক্রাইটেরিয়া আছে। সরাসরি সূত্র দিয়ে একটা ক্রাইটেরিয়া আছে, আর d/2 একটা ক্রাইটেরিয়া হয়, 24 ইঞ্চি একটা ক্রাইটেরিয়া হয়। এটা হলো ম্যাক্সিমাম স্পেসিং। আর ক্যালকুলেটিভ স্পেসিং এর জন্য তো এস এর সূত্র আছেই, সেটা ভিন্ন। তো যেটা এটা কত আমি নম্বর পেজ বলতেছিলাম দেখতেছেন যে আপনি? আমার কংক্রিটের ক্যাপাসিটি কত, 13। ওকে, 13.3। এখন আমার এই সাপোর্টের সর্বোচ্চ শেয়ার, আমি এক্সাম্পল আকারে বলতেছি, আমার সর্বোচ্চ শেয়ার ফর এক্সাম্পল ধরে নাও আসছে কত, 12। সর্বোচ্চ শেয়ার আসছে 12। সো যদি 12 আসে তাহলে আমার আর কোনো এত ক্যালকুলেশনের দরকার নেই। আমি এখানে এস ম্যাক্স একটা পেয়েছি কত, 24, একটা পেয়েছি 6.5, আরেকটা কত, ম্যাক্সিমাম 24 ইঞ্চি। আমি একদম পুরো লেন্থ জুড়ে, এই পুরো লেন্থ জুড়ে এই তিনটার ভিতরে মিনিমাম কত, 6.5, আমি 6.5 ব্যবহার করব। ক্লিয়ার? আচ্ছা, আর আমাদের মানে অলথ্রো ম্যাক্সিমাম স্পেসিংটা প্রোভাইড করব। আর আমাদের এখানে কত আসছে, 33.12। আমাদের এই ম্যানুয়াল অনুযায়ী আসছে কত, 33.12। তাহলে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদের এখানে একটা ডিসটেন্স বের করতে হবে। ডিসটেন্সটা কি, এই লোকেশন হলো 33.12, তাহলে 13.3 কোথায়? ফোর্সে 13.3টা এরকম একটা জায়গায়, 13.3 এরকম একটা জায়গায়। 13.3 যদি এরকম একটা জায়গায় হয় তাহলে এতটুকু জায়গা জুড়ে 6.5, ডিসিশন ডান। এতটুকু জায়গা জুড়ে 6.5 ডান। এইবার আমার এই যে সূত্র আছে, সূত্রটা কি, এই যে ফায়ার ভ্যালু 0.75, এভি মানে কি পরিমাণ এনফোর্সমেন্ট দিছি, যেহেতু আমার টাই মানে একটা ইউ লুপের মতন থাকে এই জন্য 2 ব্যবহার হয়েছে, ঠিক আছে। 10 মিলি রড ব্যবহার করছি 0.121, 60 গ্রেডের রড ব্যবহার করছি 60, আর ডি এর ভ্যালু কত, 13.5। আর টোটাল শেয়ার আসছে কত, 33.12। আর কংক্রিট অলরেডি কতটুকু গভর্ন করতে পারে, 13.3। বিয়োগ টিয়োগ করে কত পেলাম, 6.67। তাহলে এই বাকি জায়গা জুড়ে কতটুকু, 6.67 হওয়ার কথা। কিন্তু আমরা কি কখনো এটা 6.67 পারবো? পারবো না। তো হয় 6 পারবো, নাহলে 6.5 পারবো, নাহলে কি পারবো, 7 পারবো। তো আমরা লোয়ার রাউন্ডিং করব, সেফ সাইডে থাকবো। সো 6.5।
সো এইখানে আসলে মিনিমামেও 6.5, এটাও 6.5, এই জন্য অল থ্রো প্রোভাইড করছে কত 6.5। আর এইটা যদি তোমার ক্যালকুলেশনে ফর এক্সাম্পল ক্যালকুলেশনে 4 ইঞ্চি আসতো, তাহলে তুমি কি করতে এখানে 4 লিখে দিতে। দ্যাট মিন্স তোমার এই যে ডিসটেন্সটুকু, এই ডিসটেন্সটুকুতে তুমি 10 মিলি ডট 4 ইঞ্চি পর পর দিবা, এই মাঝখানের জায়গাটুকুতে 10 মিলি ডট 6.5 ইঞ্চি পর পর দিবা, আর এই জায়গাটুকুতে 10 মিলি ডট 4 ইঞ্চি